আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রেওয়া মিল কি? কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজ বা বইয়ের খতিয়ানের জেরগুলি ডেবিট ও ক্রেডিট এই ২ ভাগে সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলা হয়ে থাকে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা দেখি আসলে রেওয়া মিলটা আমরা কিভাবে এনে থাকি। আমরা যখন ১ম যখন আমরা হিসাব বিজ্ঞান করা শুরু করছি, সর্বপ্রথম আমরা লেনদেন আর লেনদেন না, এই জিনিসটা কি করি? শনাক্ত করা শিখেছি। আচ্ছা, সর্বপ্রথম আমরা লেনদেন শনাক্তকরণ শিখেছি। কোন এন্ট্রি লেনদেন আর কোন এন্ট্রি লেনদেন না। এবং যেটা লেনদেন সেটা আমরা কি করছি? বিশ্লেষণ করেছি। যেটা লেনদেন সেটা আমরা কি করেছি? বিশ্লেষণ করেছি কিভাবে? A = L+OE এর মাধ্যমে বিশ্লেষণ করেছি। আচ্ছা, যে এন্ট্রি বিশ্লেষণ করা যায়, সে এন্ট্রিকেই আমরা জাবেদায় রূপান্তর করতে পারি। যে এন্ট্রি বিশ্লেষণ করা যায়, তাকে আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারি। অবশেষে জাবেদা আমরা করার পরে খতিয়ানে নেই। হুম? মানে এরকম একটা জিনিস, জাবেদায় ধরো একটা মাস ৩০ দিনের। ৩০ দিনের সকল এন্ট্রিগুলি একটা মাসে আয় হয়, ব্যয় হয়, মানে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে এবং সেইগুলি জাবেদাভুক্ত করা হয়। সব এখানে এই ১ মাসে যত আয়, ব্যয়, সকল আয়কে এক জায়গায় করা হয়, সেটা খতিয়ানের মাধ্যমে। সেটা কিভাবে করা হয়? খতিয়ানের মাধ্যমে। দেখো একটা মাসে যত ব্যয়, হ্যাঁ? সব খতিয়ানের মাধ্যমে এক জায়গায় করা হয়। একটা মাসের যত ব্যয়, সেটা খতিয়ানের মাধ্যমে করা হয়। তারপর দেখো একটা মাসে যত নগদ দিয়ে লেনদেন হইছে, সেটা একত্রিত করা হয়। সকল লেনদেন মানে সকল নগদ লেনদেন এক জায়গায় করা হয় খতিয়ানের মাধ্যমে। তারপর সকল সম্পদ এক জায়গায় করা হয় এই খতিয়ানের মাধ্যমে। অর্থাৎ ১ম এ আমরা শনাক্ত করি লেনদেন, তারপর এটা বিশ্লেষণ করি। যেটা বিশ্লেষণ মানে যে লেনদেনটা শনাক্ত করা যায়, সে লেনদেনটা বিশ্লেষণ করা যায়, আবার সে লেনদেনটা জাবেদাভুক্ত করা যায়। জাবেদাভুক্ত করার পরবর্তীতে মানে জাবেদা আমরা অন্তর্ভুক্ত করি, যতগুলি মানে একটা মাসের মানে ধরো একটা প্রতিষ্ঠানের একটা মাসের ৩০ দিনের যত লেনদেন হয়, সকল লেনদেন আমরা কি করি? জাবেদাভুক্ত করি। ঐখান থেকে আমরা দেখি কোনটা নগদে লেনদেন হইছে, কোনটা মূলধন, কোনটা আয়, কোনটা ব্যয়। সকল কিছু কি? একত্রিত করা হয়। সকল নগদ এক জায়গায় আনা হয়। হ্যাঁ? সকল যে নগদ লেনদেন আছে সেটা এক জায়গায় আনাকে বলা হয় খতিয়ান। তারপর আরেকটা কি? ধরো তোমার সকল আয় এক জায়গায় করা প্রয়োজন। সেটা খতিয়ানের মাধ্যমে করা প্রয়োজন। খতিয়ানের মাধ্যমে করা হয়। তারপর সকল ব্যয় এভাবে মানে সকল ব্যয় এক জায়গায় করব সেটা খতিয়ানের মাধ্যমে। তারপর তোমার সকল সম্পদ খতিয়ানের মাধ্যমে করব। এরকম সকল কিছু করা হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা এই যে খতিয়ানটা করলাম, খতিয়ানের সকল কিছু আ স খতিয়ান থেকে তোমার রেওয়া মিল প্রস্তুত করা হয়। খতিয়ান হতেই রেওয়া মিল প্রস্তুত করা হয়। খতিয়ানের যত আ উদ্বৃত্ত আছে, ধরো নগদের উদ্বৃত্ত রেওয়া মিলে আনা হবে। খতিয়ানের আয়ের উদ্বৃত্ত রেওয়া মিলে আনা হবে। খতিয়ানের আ এরকম যত উদ্বৃত্ত আছে সকল কিছুই রেওয়া মিলে আনা হবে। এজন্য বলা হয় হিসাব চক্রের এজন্য বলা হয় রেওয়া মিলকে হিসাব চক্রের ৫ম ধাপ। এই হিসাব চক্রের ৫ম ধাপ হলো তোমার রেওয়া মিল। আচ্ছা, আমরা একটু আসি কি বলছে? কোন নির্দিষ্ট তারিখে হিসাবের বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, অর্থাৎ কোন প্রতিষ্ঠানের হিসাবের যে বই আছে সেই বইয়ের গাণিতিক শুদ্ধতা যে এটা ঠিক আছে কিনা এটা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজ বা বইয়ে খতিয়ানের জেরগুলি মানে খতিয়ানের জেরগুলি যে ডেবিট পাশের এবং ক্রেডিট পাশের ২ ভাগে মানে ২ ভাগে মানে ২ পাশে যেগুলি আছে ২ ভাগে সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলা হয়ে থাকে। মানে খতিয়ানের যে জেরগুলি আছে ঠিক ওইগুলি রেওয়া মিলে এনে সাজানো হয়। হুম? আর এইভাবে তোমার রেওয়া মিল তৈরি হয়ে থাকে। আর ইংলিশে ট্রায়াল ব্যালেন্স বলা হয়ে থাকে রেওয়া মিলকে। আমরা একটু আগে দেখেছি একটি হিসাব চক্রের ১ম ধাপ। এটি হিসাব চক্রের কি?
ও সরি ৫ম ধাপ। রেওয়ামিল কি? হিসাব চক্রের ৫ম ধাপ। তবে একটা কথা আছে, এটা হিসাবের একটু ঐচ্ছিক ধাপ। যেকোনো প্রতিষ্ঠান এটা করলেও করতে পারে, না করলেও চলে। হ্যাঁ? অ্যা একটি ঐচ্ছিক ধাপ হিসেবে দেখো এটা আরেকটু বলি, এটা হিসাবের একটি ঐচ্ছিক ধাপ। হিসাবে কোনো অঙ্গ নয়। এটা একটা তালিকা। তোমার এখানে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা এটা হিসাবের ঐচ্ছিক ধাপ। তবে হিসাবের কোনো অঙ্গ নয়। অর্থাৎ হিসাবের কোনো অংশই না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবা এই রেওয়ামিলটা হিসাবের একটা ঐচ্ছিক ধাপ। করলেও করতে পারে, না করলেও সমস্যা নাই। তবে এটা কি? হিসাবের কোনো অঙ্গই না। এটা একটা তালিকা মাত্র। এটা একটা কি? তালিকা মাত্র। এর প্রধান উদ্দেশ্য হলো গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আশা করি তোমরা বুঝতে পারবা।